আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশে আজ আমরা আলাপ করব ছিটমহল নিয়ে। এ নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন জনাব ওয়ারিসাত হোসেন বেলাল বীর প্রতীক, সংসদ সদস্য, আছেন মোহাম্মদ এ আরাফাত, শিক্ষক, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। স্বাগতম দুজনকে। মহল খুব বেশি আলোচিত বিষয়, বিশেষ করে ভারতীয় প্রধানমন্ত্রী যে সফর করে গেলেন তার পরপরই। তো আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আপনার কাছে প্রথমে একটু ঐতিহাসিক প্রেক্ষাপটটা জানতে চাই। ছিটমহল নিয়ে যে আলোচনাটা হচ্ছে আর যে অগ্রগতি অথবা এটা নিয়ে যে তর্ক বিতর্ক চলছে, এর প্রেক্ষাপট যদি আমরা দেখি তাহলে দেখব এই ছিটমহল যে হলো মূলত একটা এনক্লেভ একটা। সেটা হয়েছে এই যখন ব্রিটিশরা এই দেশে ছিল তখন কিন্তু প্রায় 600-র মতো করদ রাজ্য ছিল। এখানে কিন্তু ওই জমিদাররা অথবা রাজা তারা শাসন করত। এদের একটা সমস্যা যেটা ছিল সেটা ছিল তারা জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল। এরা ব্রিটিশদের তাবেদার ছিল, তো অবভিয়াসলি ব্রিটিশদের তাবেদার হলে তা এরা তো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়, এবং জনগণ থেকে যারা বিচ্ছিন্ন হয় তাদের একটা সমস্যা হলো তাদের যে আনন্দ ফুর্তি করাটা, এটার মধ্যেও একটা বিকৃত একটা সমস্যা থাকে। এই আনন্দ ফুর্তিটার মধ্যেও একটা বিকৃতি কাজ করে। যেমন মহাভারতে আমরা দেখেছি পাশা খেলতে যে দ্রৌপদীকে করা, দ্রৌপদীর বস্ত্রহরণ, সেই পাশা খেলা থেকেই আর কিছু নাই, তাই না? তখন দ্রৌপদীকেই ধরা হতো। ঠিক এইভাবেই এই দেশে এই যে রাজা জমিদাররা ছিল, তারা যখন জুয়া খেলতে বসতো, পাশা খেলতে বসতো, দাবা খেলতে বসতো, তখন তারা অনেক কিছু হারলে তখন তারা বলতো আমার ওই পরগনাটা, ওই জমির টুকরাটা, এগুলো তুমি পেলা অথবা সে পেল। এইভাবেই কিন্তু এই ছিটমহলগুলো সৃষ্টি হয়ে গেল। মানে মধ্যযুগীয় একটা মানসিকতার বহিঃপ্রকাশ। এটা ব্রিটিশরা চলে যাওয়ার আগে যে স্বাধীনতাটা আসলো সেখানেও তো সমস্যা থেকেই গেল। তারা তো সেভাবে চিন্তা করেনি। তারা তো ব্রিটিশরা কিন্তু সমস্যাটা জিয়ে রাখার জন্যই সে ধরনের একটা চিন্তা ভাবনা ছিল, এবং এই চিন্তা ভাবনায় এমন একটা ডিমার্কেশন, একটা লাইন করে দিয়ে গেল যে এত বড় একটা সমস্যা যে বিরাজ করছে এটার দিকে তারা কর্ণপাত তারা করল না করার ফলে এই যে মানুষগুলো তারা কি বাংলাদেশের মানুষ, তারা কি তদানীন্তন পাকিস্তানের মানুষ অথবা ভারতবর্ষের মানুষ? দেশ স্বাধীন হওয়ার আগে এরা কি ভারতবর্ষের মানুষ না তদানীন্তন পূর্ব পাকিস্তানের মানুষ? এটারই ছিল না। মানে তাদের কোনো আইডেন্টিটি ছিল না। তারা একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগত। যে মানুষের কোনো আইডেন্টিটি থাকে না তার কিন্তু কোনো ডেভেলপমেন্ট হয় না। সে একদম অন্ধকারের মধ্যে তার বাস করতে হয়। সে একটা গুহা মানব যেরকম, সে ধরনের একটা পরিস্থিতি বিরাজ করত। এবং এটাকে নিয়ে কিন্তু সেই খেলাটা চলতেছিল। সেই খেলা সবসময় বিলং করে সেটা। এবং আমরা দেখেছি এটাও যে আমাদের সীমানায় ভারতের প্রায় 111টা অথবা 117 এরকম একটা সংখ্যা বোধ হয়। আর আমাদের মধ্যে আছে বোধহয় কত 51টা ইসেরিয়া। আর ভূখণ্ডের দিক দিয়ে হলো ভারতের 17,000, আমাদের আর আমাদের ইসেতে প্রায় 7,000। তো এই সমস্যাটা কিন্তু এভাবেই চলে আসছে। এই সমস্যাটা সমাধানের কেউ সেভাবে চিন্তা করে নাই। চিন্তা না করার ফলে এই মানুষগুলো স্কুল কলেজের লেখাপড়া পাচ্ছে না, শিক্ষা পাচ্ছে না। তাদের সন্ধ্যার পরে তাদের আলো বন্ধ করে দেওয়া হচ্ছে। মৌলিক যে অধিকারগুলো, সমস্ত অধিকার থেকে তারা বঞ্চিত হয়ে যাচ্ছিল। এবং সেই তদানীন্তন পাকিস্তানের আইয়ুব খান থেকে শুরু করে মোনায়েম খান পর্যন্ত পরবর্তী কিছুটা সময় 74-এ কিছু অগ্রগতি ছিল বঙ্গবন্ধুর সময়। তারপর তো আবার সেই পাকিস্তানি কায়দায় এরাও এই সমস্যাগুলো সবসময় জিয়ে রাখার চেষ্টা হতো। সমস্যা জিয়ে রাখার চেষ্টা করে কেন? কারণ এটা দিয়ে তারা রাজনীতি করে।
এই জন্য সমস্যাগুলোকে তারা সমাধান আমি করতে ঠিক চায় না। আপনার এই জায়গাটা থেকে আরফাত আপনার কাছে আসবো, যে উনি যেটা বলছিলেন যে এই সমস্যাগুলো জিয়ে রেখে রাজনীতি করার চেষ্টা করা হয়, এটা নিয়ে আপনার কাছে আমি স্পেসিফিক্যালি আসতে আমি চাইছি। এই বিষয়টা নিয়ে একমত জি। বেলাল ভাইয়ের সাথে। দেখুন, যেটি হচ্ছে যে 47 থেকে যে সমস্যাটা আরো আগে থেকে আমাদের ইতিহাসটি বললেন বেলাল ভাই, কিন্তু 47 থেকে যেহেতু দেশ বিভাজনটি হলো, সমস্যাটা একটি রাজনৈতিক রূপ নিল, এবং তারপর থেকে আমরা এখন পর্যন্ত এই সমস্যার সমাধান হতে দেখিনি। এর একটি অন্যতম কারণ যে ওই ছিটমহলগুলোর বাসিন্দা যারা, তাদের আসলে রাজনীতিতে কোনো উপযোগিতা নেই, কারণ তারা ভোটারও না, তাদের কোনো আইডেন্টিটি নাই ওই অর্থে, কাজে তাদেরকে নিয়ে ভাবার মানুষ নেই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, ভাবার যে মানুষ থাকবে সেই মানুষগুলো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়, পাকিস্তানে 24 বছর ছিল না, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, যেটি বেলাল ভাই বললেন 74 সাল পর্যন্ত একটা প্রচেষ্টা ছিল, তার পরবর্তীতে আবার তো সেই একই ধরনের শাসন ব্যবস্থা এবং মানসিকতা চলে আসলো। এবং এই যে ট্রেন্ডটা আমরা দেখছি, যে শাসনটা আমরা দেখেছি পাকিস্তানি আমল এবং 75 পরবর্তী বাংলাদেশে, তাদের ওই মানুষগুলোকে নিয়ে ভাবার তো কোনো অবকাশ ছিলই না, বরং এই ধরনের সমস্যাগুলোকে জিয়ে রেখে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে ভারত বিরোধিতাকে ব্যবহার করে এক ধরনের স্ক্যার ট্যাকটিক্স এবং মানুষদেরকে বিভ্রান্ত করে বোকা বানিয়ে রাজনীতির মাঠ গরম করা, তাদেরকে উত্তেজিত করা এবং মিথ্যা অসত্য তথ্য দেওয়ার মধ্য দিয়ে এই সমস্যাগুলোকে জিয়ে রেখে তারা তাদের রাজনীতিগুলোকে পরিচালনা করতো, যার ফলে দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান হয়নি। এবং আমরা 75 পরবর্তী সময় থেকে 90 পর্যন্ত আমরা দেখেছি সামরিক শাসকরা, এবং 91 থেকে নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে যে সরকার আসলো, প্রথম বিএনপি সরকার, তাদের পুরো সময় ধরে আমরা কখনোই, ছিটমহল তো পরের কথা, পানি বন্টন, আনডিমার্কেটেড বর্ডার, আমাদের বাণিজ্য ঘাটতির বিষয়, কোনো বিষয় নিয়ে কখনো আমরা কোনো ধরনের ইনিশিয়েটিভই দেখিনি। এবং এইগুলো ডকুমেন্টেড, প্রমাণ করা যাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথিপত্র ঘাটলেই দেখবেন যে একেবারে রুটিন কিছু চিঠি চালাচালির বাইরে কোনো ধরনের অ্যাডিশনাল এক্সট্রা ইনিশিয়েটিভ নেওয়া হয়নি। 96-এ যখন আওয়ামী লীগ সরকার প্রথমবারের মতন ক্ষমতা আসলো, 75 পরবর্তী সময়ের কথা আমি বলছি, তখন আমরা দেখলাম এক ধরনের বিশাল মহাযজ্ঞ শুরু হলো, আবার সব সমস্যাগুলিকে আবার নতুন করে সমাধানের দিকে এগিয়ে যাওয়া। কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে, দীর্ঘদিনের যে সমস্যা, যেটা দীর্ঘদিন ধরে জিয়ে থেকেছে, সেগুলোকে আবার শুরু করতে, মানে সমাধানের পথে এগোতে গেলে অত সহজে হবে না। কিছুটা আমরা এগিয়েছি, আমরা ফারাক্কার পানি চুক্তি করেছি, পানি বন্টন চুক্তি সেই সময় আমরা দেখেছি হয়েছে। তারপরে আবার 2001 সালের পর থেকে এসে আবার যে কাজ সেই, এবং গত 7 বছরে কিন্তু কখনোই এগুলো নিয়ে কোনো ধরনের আলোচনা, জয়েন্ট রিভার কমিশনের কোনো মিটিং হতে দেখিনি। 91 to 96 জয়েন্ট রিভার কমিশনের একটি মিটিংও হয়নি, অথচ বারবার সমস্যার কথা বলা হচ্ছে। এক্স্যাক্টলি। কাজে আপনি যে পানি নিবেন, পানি যে চাবেন, জয়েন্ট রিভার কমিশন ইজ দ্য অনলি ফোরাম, অনলি প্লাটফর্ম, যেটা মাধ্যমে এখন কি আমরা এরকম বলতে পারি যে এই যে ছিটমহল নিয়ে আমরা একটা সমস্যা, এই সমস্যা থেকে আমরা উত্তরণের দিকে যাচ্ছি। এবং এই উত্তরণের দিকে আমি বলি যে সলিউশনটা দেওয়া হচ্ছে ভেরি ইন্টারেস্টিং। দেখেন, ভারতের মধ্যে বাংলাদেশের যে ছিটমহল আছে সেগুলো হচ্ছে 51টির মতন, এবং বাংলাদেশের মধ্যে ভারতের যে ছিটমহল আছে আমি যতটুকু জানি সেগুলো হচ্ছে 111টি। এবং আপনি যদি টোটাল সাইজ দেখেন, আমাদের দেশে ভারতের ছিটমহল যেটি আছে তার সাইজ বেশি বড়। এখন গভর্নমেন্ট যেটি বলছে, মানে ইভেন্চুয়ালি আজকে সমাধানের পথে যেতে গেলে ছিটমহল বিনিময়, আমরা কিন্তু মানে ভূমি অর্থে আমরা কিন্তু লাভবান হচ্ছি, বাংলাদেশ পুরোপুরি হচ্ছে। এবং এই যে দীর্ঘদিনের এই যে বঞ্চনা, এই যে সব ধরনের সমস্যার মুখোমুখি হয়ে মানুষগুলো, তারা কিন্তু একটি উন্নত জীবনের দিকে ফিরে আসবে। তার মধ্য দিয়েও আমরা দেখছি তাদেরকে আবার উত্তেজিত করা, আবার এক ধরনের ইনস্টিগেট করা, আবার এক ধরনের সমস্যাটা জিয়ে রাখার একটা প্রচেষ্টা নেওয়া। আমরা এখানে আসবো, কিন্তু তার আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 8 তারিখে দহগ্রাম অঙ্গরপোতা ঘুরে এসছেন, এবং সেখানকার মানুষের মধ্যে যে কি উচ্ছ্বাস, কি আবেগ, কি ভালো লাগা, আমরা দেখে নিই প্রতিবেদনটি।
এই দুজনের কাছে জানতে চাইবো, মানে এই অনুভূতি দেখেন তাদের মধ্যে ভীষণ আনন্দ, উচ্ছ্বাস, আবেগের বহিঃপ্রকাশ। অবশ্যই এই যে 3 বিঘা করিডোরের বিষয়টি আমরা যেটা জি প্লিজ। না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা তো 24 ঘন্টা এখন খুলে দেওয়ার যে বিষয়টি হলো, এটিতেই এই সরকারের অর্জিত হলো। ওই মানুষগুলি জানে যে তারা কি পেল, কি অর্জন করলো। আরাফাত, আপনি একটা ঠিক কথা বলেছেন। সেটা হচ্ছে, দেখেন, যখন মনমোহন সিং আসলেন, আসার পর যখন চুক্তি হলো, সেদিনের আমরা একটা উচ্ছ্বাস লক্ষ্য করেছি। কিন্তু সেখানে আমরা দেখেছি, কিন্তু সেখানে স্কুলের ছাত্রী বলছে যে সে, কারণ 6টার পর তো লাইট অফ করে দেওয়া হতো সেখানে, তো সে প্রাইভেট টিউটরের কাছে যেতে পারতো না, তার এই একটা সমস্যা ছিল। তারপর একটা আত্মীয়র বাড়িতে যাওয়া অথবা কোনো একটা আনন্দ ফুর্তি করা, সময়ের যে একটা সীমাবদ্ধতা, এটা আমার মনে পড়ে কি, আমি যখন জিয়াউর রহমান তো আমাদের পুরো পরিবারটাকেই কারাগারে নিক্ষেপ করেছিল, সেই সময় যখন সন্ধ্যাটা হতো তখন সেলের মধ্যে ঢুকতে হতো। সেলের বাইরে অল্প কিছু জায়গা, তো সারাদিন সেই জায়গাটায় থাকতে পারতাম, কিন্তু তারপর ওই সেলে ঢুকতে হতো। সেলে যখন ঢুকতাম তখন আমার ঢুকতে ইচ্ছা করতো না, আবার যখন সেলে ঢুকতাম তখন তারপর যখন ওটা আবার লক করে তালা লাগিয়ে দেওয়া হতো, এই অনুভূতিগুলো কিন্তু আমি বুঝতে পারি। এটা যে কত কষ্ট, কত বেদনাদায়ক একটা অনুভূতি, এটা যারা সেটার ভুক্তভোগী ছাড়া এটা বুঝবে না। কিন্তু তো ছিটমহলবাসীর যে সমস্যাটা এবং তাদের মনের কষ্টটা, সেই কষ্টটা আমি বুঝি, এবং সেদিন আমি দেখেছি তাদের উচ্ছ্বাসটাও আমি প্রত্যক্ষ করেছি। তাদের যে উচ্ছ্বাস, সবাই সবার মনের কথা বলছে, এবং বিএসএফ তাদের কথাগুলো বলছে, বিডিআর তাদের কথাগুলো বলছে, যদিও তারা কিন্তু পাহারা দিচ্ছে, কিন্তু তারাও খুশি যে এই ধরনের একটা সমস্যা, দুদিকের একটাই, আমরা এই সমস্যাটা চাই না, এটা সমাধান চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সমস্যাটা, আপনি যেটা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় মূল সমস্যাটাকে অনুধাবন করেন এবং উনি গোড়াতে যান, মূল সমস্যাটাই যে এটাকে সমাধান করার চেষ্টা করেন, লং টার্ম পার্সপেক্টিভে উনি বিষয়টাকে দেখেন, দেখে তারপর হাত দেন। এই যে আপনি বলেছেন যে উনি সস্তা জনপ্রিয়তার জন্য তড়িঘড়ি করে এটা করলাম ওইটা করলাম, এই ধরনেরই না। আর আপনি যেটা বলেছেন এটাও একটা বাস্তব সত্য। আমরা সেদিন বেগম খালেদা জিয়া, মাননীয় বিরোধী দলীয় নেত্রী, ওনার মিটিং দেখলাম, মিটিংয়ে ওনার কথাবার্তাও আমরা শুনলাম, জামাতকে কিভাবে প্রতিষ্ঠিত করতে চান সেটাও দেখলাম। আপনার জগন্নাথ কলেজের ছাত্রদেরকে কিভাবে উস্কে দেওয়া হচ্ছে, যদিও আইনটা কি সবাই জানে, ওনারাও জানেন, ঠিক একইভাবে হঠাৎ করে দেখছি গত 3 দিন ধরে, এবং কতগুলো ইলেকট্রনিক মিডিয়া এটা প্রচারও করছে যে ওই ছিটমহলবাসীরা মিছিল করছে, তারা বিভিন্ন রকম কর্মসূচি দিয়েছে, মিছিল করছে। এখন খুব ভালোভাবেই জানি খুব এত কম সময়ে তাদের মানে উচ্ছ্বাস আছে, কিন্তু তারা যেগুলো দেখাচ্ছে অন্যান্য বিভিন্ন মিডিয়াগুলোতে দেখাচ্ছে, মানে আপনাদের কাছে জানতে চাইছি যে দীর্ঘদিনের যে সমস্যাগুলো আছে, তাদের এডুকেশন, হ্যাঁ, তাদের বাসস্থান, তাদের উন্নততর জীবনের দিকে সেটা তো এত যাচ্ছে তারা, এটা কি ইজ ইট পসিবল? এত তাড়াতাড়ি কি এটা সম্ভব? একটা জিনিস তো সময় দিতে হবে কি? অ্যাবসলিউটলি, রাতারাতি তো এটা সম্ভব না, কারণ তারা তো একটা জিনিস শুরু হলো, তাহলে তাদেরকে আমরা বোঝাবো কেমন করে? না, এখানে আপনি একটা বিষয় লক্ষ্য করেন, যেদিন ট্রিটি হলো তার যে মানুষগুলোর মধ্যে এত উচ্ছ্বাস, সেই মানুষগুলো হঠাৎ করে কি এত ঘটনা ঘটে গেল, তারা আবার আজকে সাইকেল মিছিল করছে, এটা করছে, সেটা করছে। এখানে আমি একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে, দেখুন, আপনি বলেছেন যে মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল, ইভেন আমাদের দিকে বিজিবি, আমাদের বিএসএফ, তারাও এটাকে পজিটিভলি নিয়েছে। আপনি আমরা যারা মেইনল্যান্ড বাংলাদেশের অধিবাসী, তারাও এটাকে পজিটিভলি নিচ্ছি। সবাই যদি এই সমাধানের পক্ষে থাকি, তাহলে এতদিন সমস্যার সমাধান কেন হয়নি? এর একটি উত্তর হচ্ছে, এই সমস্যার সমাধানের বিপক্ষে কিছু শত্রু আছে এবং ছিল, যারা এটা হতে দেয়নি, যাদেরকে আমরা দেখি না, এবং এখনো এই শত্রুগুলো আছে আমাদের সমাজে। এবং এই শত্রু যারা এই সমস্যার সমাধান হোক চায় না, তারা নিজেদের স্বার্থে, সেই শত্রুরা এই ধরনের নতুন সমস্যা তৈরি করছে, মানুষকে আবার বিভ্রান্ত করছে। একেবারেই সাধারণ সহজ সরল মানুষ তারা, এই মানুষগুলো কিন্তু বুঝতেও পারছে না যে কোথায় তাদের ভাগ্যের উন্নয়ন আছে, কোথায় তারা বিপদে পড়বে। তাদেরকে বোকা বানিয়ে বিভ্রান্ত করে
এই শত্রুরা এই কাজগুলি করছে এবং ফায়দা নিচ্ছে, এবং শুধুমাত্র তাদের যারা এই যে মানুষের মানবতার উন্নয়নের বিপক্ষে দাঁড়িয়ে থাকে এই শত্রুরা, তারা সবসময় মিথ্যে কথা বলছে। এবং এখানে তাদেরকে চেনার উপায় কি, এখানে আমার নিজস্ব একটি অবজারভেশন আছে যেটা আমি আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই। একটি হচ্ছে যাদেরকে দেখবেন সবসময় সমস্যা নিয়ে কথা বলছে এবং কমপ্লেন করছে এবং মানুষকে অ্যান্টাগনাইজ বা উত্তেজিত করছে, খেপিয়ে তুলছে, কিন্তু কোনো সমাধান দিচ্ছে না, তারাই হচ্ছে শত্রু। কিন্তু যারা সমাধানের দিকে এগুচ্ছে এবং সমাধানের প্রক্রিয়ার মধ্যে আছে, এবং সেই সমাধান কিন্তু সহজ নয়, এই সমাধানের প্রক্রিয়ার মধ্যে অনেক কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতা আসছে, সেগুলোকে ব্যর্থতা না বলে আমরা বলবো চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ গুলোকে উঠে যাচ্ছে, ঘর থেকে আনতে পারি না, ঘরের ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে যা হয় এক্স্যাক্টলি, এবং এই চ্যালেঞ্জ গুলোকে উঠে আবার সমাধানের দিকে সম্পূর্ণ প্রচেষ্টা নিয়ে করছেন। তারা হচ্ছে এই মানব উন্নয়নের বন্ধু। আর যারা শুধু কমপ্লেন করে, মানুষকে উত্তেজিত করে, খেপিয়ে দেওয়ার প্রচেষ্টা নাই, আমরা যাতে বোকা হয়ে না খেপে যাই, তাদেরকে চিহ্নিত করি এবং তাদেরকে শত্রুদেরকে থেকে আমরা যাতে সতর্ক থাকি। সেটাই। তিস্তা চুক্তি নিয়ে একটু জানতে চাইছিলাম, যে এটা নিয়ে কি আমাদের হতাশ হওয়ার কথা এই বিষয় নিয়েও কিন্তু এক ধরনের বিভ্রান্তি আছে। দেখুন, এবং একই সাথে ট্রানজিটটা যদি সংক্ষেপে, আমাদের যেহেতু সময় কম। না, অ্যাবসলিউটলি। তিস্তা চুক্তি বিষয়টি নিয়ে দেখুন, প্রধানমন্ত্রী যখন ভারতে গেলেন, জয়েন্ট কমিউনিকেট সাইন হলো, তারপর থেকে এখন পর্যন্ত 1 বছর 8-9 মাসে এই তিস্তার এই যে চুক্তি যেটি হবে, যে ড্রাফট, এই এগ্রিমেন্টে পৌঁছতে অনেক হোমওয়ার্ক করতে হয়েছে, প্রচুর সমীক্ষা, টেকনিক্যাল সার্ভে, রিভিউ প্রচুর করতে হয়েছে, অনেক হোমওয়ার্ক। এবং এই হোমওয়ার্ক গুলি করেছেন কারা? আমাদের দেশের জয়েন্ট রিভার কমিশনের যারা এক্সপার্ট আছেন, অন্যান্য যারা অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ পর্যায়ে যারা আছেন, সবাইকে নিয়ে। এবং এটি কিন্তু সহজ কাজ নয়। এবং এখানে দেখুন সমস্যাটা কোথায় যেয়ে দাঁড়ায়। আন্তর্জাতিক নদীর পানি বন্টনের কোনো আইন নেই যেটি আপনি প্রতিবেশীকে বাধ্যবাধক অব্লিগেশনে আনতে পারেন। যেটি আছে, যেগুলো আছে সেগুলো হচ্ছে কিছু কনভেনশন কিন্তু অব্লিগেটরি না। কাজে কনভেনশনগুলি কেন আইন হয়নি, সেটার জন্য যতগুলি দেশের সিগনেচার লাগে ততগুলি এখনো জোগাড় করা যায়নি। কাজে সমাধানের উপায়টা কি? প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে ইফেক্টিভ কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে আপনি করবেন, সেই সমাধানের পথে কিন্তু এই গভর্নমেন্ট আগাচ্ছে। এবং এই গত 1 বছর 8 মাসে এত হোমওয়ার্ক করে কি করা হলো দেখেন, এই কনভেনশন গুলো থেকে কিছু ধারণা নেওয়া হয়েছে। কোন নির্ধারকের উপর বেস করে আপনি পানিটা বন্টন করবেন? একটি নির্ধারক হতে পারে নদীর দৈর্ঘ্য, আরেকটি হতে পারে নদীর অববাহিকা। আচ্ছা, অববাহিকাটি কি আমি সাধারণ দর্শকদের জন্য বলি। অববাহিকা হচ্ছে বেসিন, যেটাকে ইংরেজিতে বলে। এটি হচ্ছে আমাদের বাথরুমে যে বেসিন আছে, ঠিক ওরকমই, যে ঢালের মতন। নদীতে যে পানি, তার উৎসস্থল থেকে যে পানিটি এসে সাগরে এসে পড়ছে, তার বাইরেও বৃষ্টি এবং অন্যান্য জায়গা থেকে পানি এই নদীতে এসে পড়ে, যার কারণে এই অববাহিকার যে অবস্থান, কোন দেশে কতটুকু, সেটিকে নির্ধারক হিসেবে ধরা হয়, আর নদীর দৈর্ঘ্যকে ধরা হয়। আপনি যদি দৈর্ঘ্য ধরে যান, তাহলে ভারতে 80%, ভারতে 65% এই নদীর দৈর্ঘ্য পড়েছে, বাংলাদেশে পড়েছে 35%। আপনি যদি অববাহিকা ধরে যান, ভারতে পড়েছে 80%, বাংলাদেশে পড়েছে 20%। এই দুটোকে নির্ধারক হিসেবে ধরলে আপনি কিন্তু 30%-এর বেশি পানি পাওয়া মুশকিল হয়ে যায়। কিন্তু আমাদের এখানে আমাদের প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন যে এই নদীর পানি বন্টনে আমরা মানুষকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। আমরা দেখেছি আমাদের এখানে দৈর্ঘ্যের ছোট্ট অংশ, অববাহিকার ছোট্ট অংশ পড়লেও বহু সংখ্যক মানুষ এই নদীর উপর জীবন জীবিকা নির্বাহ করে, যেটি ভারতের অংশের মানুষের চেয়ে সমান বা আরো বেশি। এবং সেইটিকে আমাদের কূটনৈতিক প্রচেষ্টার মধ্য দিয়ে কেন্দ্র সরকার, ভারতের দিল্লি কিন্তু সেটিকে রাজি হয়েছে। এবং তার বেসিসে আমরা যে ড্রাফট এগ্রিমেন্টে পৌঁছে গেছি, আমরা কিন্তু অলমোস্ট 50% পানি নিয়ে এসেছি। এটা বিগ অ্যাচিভমেন্ট। এবং আমাদের দিকে 48%, ওদের দিকে 52%। এখন এই চুক্তিটি আপনি 30% নিয়ে করে ফেলতে পারতেন, কিন্তু আপনি আরো বিগার অ্যাচিভমেন্টের জন্য না বলে। এক্স্যাক্টলি। এখন যেটি হচ্ছে দেখুন, এখানে আমি একটু সেভাবে আসছে না, আমি একটু এখানে অ্যাড করতে চাই যে আজকে যেটি হলো, আজকে মমতা ব্যানার্জির লোকাল পলিটিক্স এর যে বিষয়টি এখানে চলে এসেছে, এবং ভারতের সরকারের একটি বাধ্যবাধকতা আছে কেন্দ্রের, যে পানি নিয়ে তারা আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা করলে এই প্রভিন্স গুলোর কথা শুনতে হয়, প্রাদেশিক গভর্নমেন্টের কথা, এটা কনস্টিটিউশনাল অব্লিগেশন। বাট ইভেন্চুয়ালি তারা যেটা ডিসাইড করেছে সেখানে তারা কিন্তু যাবে। আমরা দেখেছি মনমোহন সিংকে কি পরিমাণ বিব্রত হতে, আমরা দেখেছি কেন্দ্রকে কি পরিমাণ বিব্রত হতে, সেটি কিন্তু আমাদের জন্য সুখের খবর। তার মানে তাদের উপর যথেষ্ট প্রেশার আছে এবং তারা আমাদেরকে আশাবাদ শুনিয়েছেন।
1 বছর 8-9 মাস ধরে যত হোমওয়ার্ক করে আমরা এই যে 48-52A এগ্রিমেন্টে পৌঁছেছি, এটি সব নষ্ট হয়ে যায়নি। এটি মাত্র 3 থেকে 4-5 মাসের ব্যাপার। আমরা কিন্তু যে ড্রাফট এগ্রিমেন্টের সিগনেচার হতো মনমোহন সিং এর সফরে, সেটিই হবে আমাদের অর্জন। এই ছিটমহল নিয়ে আমাদের অর্জনের ব্যাপারটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, এবং এই যে কোনো কিছু একটা উস্কে দেওয়ার যে একটা প্রবণতা, সেটা আমরা কিভাবে বন্ধ করতে পারি? জি, সেটা হচ্ছে যে অর্জন তো আরাফাত খুব সুন্দরভাবে বলেছেন, কিন্তু যে আমাদের অর্জনগুলো কোথায় কোথায় কত সুন্দরভাবে আমাদের অর্জন হয়েছে, এবং এটার জন্য হোমওয়ার্ক করতে হয়েছে দীর্ঘ সময়। এখন ওই পাকিস্তানি কায়দায় যারা দেশ শাসন করে, এখন যারা বিরোধী দলে আছে, তারা তো আমি মুক্তিযোদ্ধা হিসাবে এদেরকে পাকিস্তানের প্রেতাত্মা বলি। এই প্রেতাত্মাগুলো সবসময় এই ধরনের সমস্যার সৃষ্টি করবে এবং করেই যাচ্ছে। তারা যত দিন যাবে এদের ডালপালা এরা আরো বিস্তার করবে। সেদিন তো এরা জামাতকে রাজনীতি করার জন্য একদম বলেই দিল, একটা মিটিং করলো, শুধু তারা জামাতকে রাজনীতি করার অধিকার দিতে হবে এই জন্য তারা পল্টনে একটা মিটিং করলো, ওদের অফিসের সামনে এরা মিটিং করলো। এখন আমার প্রশ্ন হচ্ছে এখান থেকে বেরিয়ে আসার বিষয়টা, এখান থেকে বেরিয়ে আসবে এই জনগণ বেরিয়ে আসবে। এই জনগণ কিন্তু বাঙালি পরাভব মানে না কিন্তু, এবং বাঙালি এই ধরনের ষড়যন্ত্রকে সবসময় রুখে দিয়েছে, এবং আমি মনে করি সামনের দিনেও এই বাঙালি এই ষড়যন্ত্র এই ষড়যন্ত্রকে তারা উঠে দিতে পারবে। আরাফাত, আপনার কাছে আজকে দেখুন, এই যে বেলাল ভাই যেটি বললেন যে আমাদের আরেকটি সমস্যা আছে আনডিমার্কেটেড বর্ডারের একটা অংশ, এই যে 47-এ যে তাড়াহুড়ো করে তা ভাগ করে দিল, সেই পাকিস্তান আমল থেকে চিহ্নিতকরণ হয়নি। সেই 47-এর সমস্যা, সেটাও কিন্তু আজকের সরকার, আজকের প্রধানমন্ত্রী অ্যাড্রেস করছেন। এবং হোমওয়ার্ক যে কি পরিমাণ হয়েছে কাজ, তার ছোট্ট উদাহরণ দেই। গত 1 বছর 8 মাসে আনডিমার্কেটেড বর্ডার ইস্যুতে 11,500 নতুন ম্যাপ প্রডিউস করতে হয়েছে। 11,500 নতুন ম্যাপ, এটা হচ্ছে এই হোমওয়ার্কের অংশ হিসেবে। কাজে প্রবলেমগুলি ছোট ছোট অ্যাপারেন্টলি মনে হচ্ছে, কিন্তু সমাধানের প্রক্রিয়া কিন্তু অনেক। এবং খাটাখাটনি করে, দিন রাত কষ্ট করে খাটাখাটনি করে, দেশের স্বার্থের কথা ভেবে এই সরকার অ্যাডভাইজার এবং মিনিস্টার এবং অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন এবং জয়েন্ট রিভার কমিশনে যারা আছেন, তারা দিন রাত খাটাখাটনি করে এই হোমওয়ার্কগুলি করেছেন এবং একটি পর্যায়ে নিয়ে এসেছেন। এবং আজকে আমরা কিছু চ্যালেঞ্জ ফেস করছি ঠিকই, কিন্তু সেগুলোকে নিয়ে যদি আমরা ব্যর্থতার জায়গায় নিয়ে আসার চেষ্টা করি, মানুষকে আবার উত্তেজিত করে, মানুষকে আবার নেগেটিভ হতাশাগ্রস্ত করে ফেলি, সেটি অ্যাবসলিউটলি সঠিক রাজনীতি হবে না। মানুষকে আশা দিতে হবে, আশার শোনাতে হবে, এবং আমাদের বড় বড় অর্জন হয়েছে এবং এইগুলো নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, এটাই আমি মনে করি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় সুধী, আমরা চমৎকার একটি আলোচনা শুনলাম, এবং আমার বিশ্বাস আমরা আমাদের যে অর্জন, সেই ধারাবাহিকতায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাব। আমাদের অনুষ্ঠান